হ্যালো বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলন, রাষ্ট্র সংস্কার বা যে সমস্যার কথাই বলেন না কেন, বাংলাদেশে এখন বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, পলিটিক্যাল ক্রাইসিস, এগুলোর সমস্ত কিছুর সলিউশন রয়েছে গণতন্ত্রে। তবে গণতন্ত্র কি আসলে আমাদের দেশে আছে? গণতন্ত্রের কিছু মূল ভিত্তি রয়েছে। এই ভিত্তিগুলো সঠিকভাবে একটি দেশে প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র সে দেশে প্রতিষ্ঠিত হয় না। সহজভাবে বুঝতে হলে একটি মানব শিশু যেমন জন্ম নেওয়ার পরে শিশু থাকে, তারপরে কিশোর হয়, তারপরে যুবক বয়সে যায়, ধীরে ধীরে সে প্রজ্ঞাবান হয় এবং সফল হয়। তাকে মানুষের মতো মানুষ বানানো হলে মানুষ হয়, কুশিক্ষা দিলে সে হয় অমানুষ। তেমনি গণতন্ত্র শিশু অবস্থায় একটি দেশে আসে, তারপর ধীরে ধীরে সে বড় হয়, বড় হওয়ার পরে সে ফুললি অপারেট করতে পারে। আমরা আমাদের রাষ্ট্রের বর্তমান যে সমস্যাগুলো আছে তার ভিতরে একটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে গণতন্ত্রের মূল ইনগ্রেডিয়েন্টস যেগুলোর জন্য মূলত এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে ফোকাস করে সেগুলোর কম্প্যারিজনে আলোচনাটা প্রতিষ্ঠিত করা হোক। গণতন্ত্রের প্রথম সারির ভিতগুলোর ভেতরে একটি হলো মজবুত আইনি কাঠামো। তো আমাদের দেশে মজবুত আইনি কাঠামো আছে কিনা তা আমরা সমসাময়িক যে আন্দোলনটি হলো তার ভিতর যে ঘটনা প্রবাহ ছিল সেই ঘটনা প্রবাহের ভিতর একটি ঘটনা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আইনি কাঠামো কতটা শক্তিশালী আমাদের দেশে। কোটা আন্দোলন, যা মূলত কোটা সংস্কার করার জন্য ছাত্ররা ইনিশিয়েট করেছিল, সেটি আজ অনেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন হিসেবে অনেকে আখ্যায়িত করছেন। এটি রেভলিউশন বা ট্রান্সফরমেশন কিভাবে হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব না। আজকে মূলত আলোচনা করব যে আমাদের দেশে মজবুত আইনি কাঠামো আদৌ আছে কিনা, যে ঘটনা প্রবাহগুলো ঘটে গেছে ইতিমধ্যে। এই আন্দোলনটি মূলত অহিংস আন্দোলন থেকে ধীরে ধীরে সহিংস হয়ে যায়। অনেক মানুষ আহত হন এবং মৃত্যুবরণ করেন, অনেকেই শহীদ হয়েছেন, অনেক ঘটনা ঘটে গেছে। তবে তার মধ্যে সব থেকে যে উল্লেখযোগ্য ঘটনা সেটিকে আমরা স্পটলাইট করে আলোচনাটা করার চেষ্টা করি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মোহাম্মদ আবু সাইদ সারা দেশে যখন আন্দোলন চলছিল তিনিও সেই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। এই ঘটনাটির ভিডিও ফুটেজও বিদ্যমান আছে। ঘটনাটি কি ঘটেছিল সবাই জানেন, তারপরেও একটু বলে নেই। আন্দোলনের সময় যখন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছিল, ইট পাটকেল বিনিময় চলছিল, তখন আবু সাইদ পুলিশ এবং আন্দোলনকারীদের ঠিক মধ্যেখানে রাস্তায় একা একা একটি লাঠি হাতে দুহাত প্রসারিত করে একটি দেয়ালের মতো দাঁড়িয়েছিলেন, যাতে করে পুলিশ বাকি আন্দোলনকারীদের কাছে না যেতে পারে। যদিও তার হাতে একটি লাঠি ছিল, কিন্তু হাজার হাজার মানুষ এবং সব পুলিশের মাঝখানে সেটি মূলত তেমন কোনো ডেডলি ওয়েপন হিসেবে আখ্যায়িত করা যায় না। উনি যখন বুক চিতিয়ে পুলিশ এবং ছাত্রদের মাঝে দেয়াল হিসেবে দাঁড়িয়েছিলেন, তখন পুলিশ তার বুকে গুলি চালায়। আবু সাইদ নিজেও ভাবতে পারেনি যে তার নিজের রাষ্ট্রের পুলিশ তার সাংবিধানিক মৌলিক অধিকার, আন্দোলন বা সম্মেলন করার যে অধিকার, সেটি প্র্যাকটিস করতে যাওয়ার সময় তাকে এইভাবে গুলি করতে পারে। গুলিটি যখন লাগে তখন সে বিশ্বাস করতে পারেনি, হয়তো তাকে দেখে সেরকমই মনে হচ্ছিল। পরবর্তীতে তিনি গুলি খাওয়ার পরে মাটিতে লুটিয়ে পড়েন। মজবুত আইনি কাঠামো থাকলে পুলিশের বিরুদ্ধে ঠিক কি কি অ্যাকশন নেওয়া যায়। প্রথমে আমরা দেখব যে পুলিশকে বাংলাদেশের কোন কোন আইন কিভাবে তাদেরকে গুলি করার রাইটস বা অধিকার দিয়ে থাকেন। বাংলাদেশ পুলিশ অ্যাক্ট 1861-এ 46 ধারাতে, পেনাল কোড 1860-তে ধারা 96 থেকে 106, ক্রিমিনাল প্রসিজার 1898-এ ধারা 127 থেকে 132 এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল PRB 1943-তে। এই বিধিগুলোতে মূলত পুলিশের দায়িত্ব এবং অস্ত্র ব্যবহারের নিয়ম কানুন নির্ধারিত রয়েছে। গুলি চালানোর যে শর্তগুলো রয়েছে সেটির সামারি যদি বলতে হয়, তাহলে প্রথম শর্তটি হলো পুলিশ কেবলমাত্র সর্বশেষ উপায় হিসেবে গুলি চালাতে পারে যখন সকল বিকল্প ব্যবস্থা ব্যর্থ হয়। অর্থাৎ পুলিশের কাছে যদি আর কোনোই উপায় না থাকে সেক্ষেত্রে সে গুলি চালাতে পারে। কিন্তু ভিডিও ফুটেজ দেখে কি আপনাদের মনে হয়েছে যে পুলিশের কাছে অন্য কোনো উপায়ই ছিল না তাদের থামানোর জন্য? দ্বিতীয় শর্তটি হলো অস্ত্র ব্যবহার শুধুমাত্র আত্মরক্ষার জন্য বা অন্যদের জীবন বাঁচানোর জন্য করা যেতে পারে। ভিডিওতে আমরা দেখেছি যে আবু সাইদ রাস্তার মাঝখানে একা একা দাঁড়িয়েছিল একটি লাঠি হাতে নিয়ে। পুলিশকে তো অ্যাটাক করতে যায়নি যে পুলিশের সেখানে আত্মরক্ষার বিষয় থাকবে, বা অন্য কাউকে আবু সাইদ অ্যাটাক করতে গেছে এমন মনে হয়নি যে তাদের জীবন বাঁচানোর জন্য পুলিশ গুলি চালাতে পারে। হাউএভার, তৃতীয় শর্তটি হলো অস্ত্র ব্যবহারের সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতার অর্থ হলো যে কেউ মারা না যায় এমন চেষ্টা করতে হবে। কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদের কি মনে হয়েছে যে এরকম সতর্কতা আসলে অবলম্বন করা হয়েছিল? যাই হোক, এটি আদালত বিচার করবে যদি আদালতের কাছে কেসটি যায়। তবে মজবুত আইনি কাঠামো থাকলে কি হতো সেই জিনিসটা আমরা দেখে নেই। মজবুত আইনি কাঠামো থাকলে যদি পুলিশ ভুলভাবে বা প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করে তাহলে পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ খুলে যায়। বাংলাদেশের দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির আওতায় পুলিশ কর্মকর্তা অথবা পুলিশ সদস্যকে অভিযুক্ত করা যেতে পারে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবার মানবাধিকার কমিশন বা সংশ্লিষ্ট আদালতে অভিযোগ দায়ের করতে পারে। আদালতে যদি প্রমাণিত হয় যে পুলিশ যথাযথ প্রোটোকল অনুসরণ করেনি তাহলে অভিযুক্ত
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, যেমন চাকরিচ্যুতি অথবা কারাদণ্ড হতে পারে। তো আদালত এগুলো বিচার বিশ্লেষণ করে কি ডিসিশন নেবেন সেটি তো পরের ব্যাপার। পুলিশের বিরুদ্ধে কি আদৌ কোনো এলিগেশন আনা হয়েছে, পুলিশের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে গুলি করার জন্য, পুলিশ আদৌ এইভাবে গুলি করতে পারে কি পারে না সে বিষয়ে কি জানার চেষ্টা করা হয়েছে? যাই হোক, এসব আমরা সময়ের সাথে সাথে হয়তো উত্তর পেয়ে যাব। তবে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে আমাদের দেশের আইনি কাঠামো পুলিশের জন্য কতটা শক্তিশালী নাকি দুর্বল। অন্যদিকে যারা পিকেটার ছিল, যারা আন্দোলনকারী ছিল, তারা যদি কোনো অপরাধ করে থাকে, ফৌজদারি, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে বা রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করে থাকে, তবে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। স্পেসিফিক যারা এগুলো অপরাধ করে তাদেরকে ধরতে হবে। অযথা র্যান্ডমলি এলিগেশন দিয়ে, মামলা দিয়ে, পলিটিক্যাল মামলা হিসেবে সেগুলোকে উইক মামলা হিসেবে আদালতে প্রেরণ করে তাদের খালাস করে দেওয়ার যে প্রচলিত পন্থা বাংলাদেশে চলে, এটিকে বাদ দিতে হবে। যাই হোক, এই বিষয়গুলো আমি একা দেখিনি, আপনারাও দেখেছেন। দোষী ছাত্রলীগ হোক নাকি আওয়ামী লীগ হোক, কি বিএনপি হোক না জামাত হোক নাকি সাধারণ ছাত্র, অপরাধী বা খারাপ লোক যে কোনো দলেরই হতে পারে, তাদেরকে সঠিকভাবে স্পেসিফিকলি শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিয়ে সমাজের দৃষ্টান্ত স্থাপন করাটাই শক্তিশালী আইনি কাঠামোর মূল কাজ। এটি আমাদের দেশে কতটা ঘটছে বা হচ্ছে, এটা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরিশেষে গণতন্ত্র বোঝা এত সহজ নয়। গণতন্ত্র সম্পর্কে এবং তার ইনগ্রেডিয়েন্টস গুলো সম্পর্কে আমি ভবিষ্যতে আরো ভিডিও বানাবো। আমরা বোঝার চেষ্টা করব যে সঠিক একটি গণতন্ত্র কিরকম হয় এবং কিভাবে সেটা এস্টাবলিশ হতে পারে একটি দেশে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি।